হ্যালো বন্ধুরা, আমি সৌমিনার। আর আজ আমরা কথা বলবো ইতিহাসের সেই সত্যি সত্যি ভয়ানক এক অধ্যায় নিয়ে, যা শুনলে আপনার গায়ে কাঁটা দিতে পারে। কলকাতার ব্ল্যাক হোল। শিরোনাম শুনেছেন নিশ্চয়ই, কিন্তু এই ঘটনাটা কিভাবে ঘটেছিল, কেন ঘটেছিল, আর সেটা কি আদৌ সত্যিই নাকি বাড়াবাড়ি? আসুন সময়টা ফিরে নিয়ে যাই 1756 সালের জুন মাসে। সে সময় ভারতের অবস্থা খুবই জটিল। মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়েছে। দিল্লির বাদশাহ যদিও নামের বাদশাহ, কিন্তু প্রকৃত ক্ষমতা চলে গেছে বিভিন্ন প্রাদেশিক শাসকের হাতে। এদের বলা হতো নবাব। আর এই নবাবদের মধ্যে সবচেয়ে ধনী ও শক্তিশালী ছিলেন বাংলার নবাব। বাংলা তখন ছিল এক অত্যন্ত সমৃদ্ধ অঞ্চল, গঙ্গা আর ব্রহ্মপুত্র নদের উর্বর বদ্বীপ। এখানকার কৃষি, ব্যবসা বাণিজ্য চোখ ধাঁধানো। আর সেই সম্পদের লোভে ইউরোপীয় বণিকরা এসে ভিড় করেছে বহু বছর ধরে। প্রথমে পর্তুগিজ, তারপরে ওলন্দাজ, ফরাসি আর শেষে ইংরেজ। ইংরেজরা এসেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামের এক বাণিজ্য সংস্থার মাধ্যমে। নামে বাণিজ্য সংস্থা, কিন্তু ধীরে ধীরে তারা কেল্লা তৈরি করতে শুরু করলো, সৈন্য রাখতে শুরু করলো, আর স্থানীয় শাসকদের সঙ্গে নিজেরাই দর কষাকষি করতে লাগলো। তারা কারোর অধীনে ছিল না, বরং বাংলার ভেতর নিজেদের ছোট্ট এক শক্তি কেন্দ্র গড়ে তুলল। 1690-এর দশকে তারা হুগলি নদীর ধারে এক বসতি তৈরি করে, যার নাম হয় কলকাতা। ছোট ঘাট থেকে শুরু করে ধীরে ধীরে সেটা বড় বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়। গুদাম, জাহাজের ঘাট, বাজার সব মিলিয়ে এক ব্যস্ত শহর। আর এই শহর ও তার সম্পদ রক্ষার জন্য তারা তৈরি করে ফোর্ট উইলিয়াম নামের এক কেল্লা। নদীর ধারে শক্ত দেয়াল ঘেরাই কেল্লা ছিল ইংরেজদের শক্তি ও দাপটের প্রতীক। কয়েক দশক ধরে ইংরেজ আর বাংলার নবাবদের মধ্যে একটা টানাপড়েন চলছিল। ইংরেজরা সুবিধা নিচ্ছিল পুরনো শাসকদের দেওয়া কিছু ছাড়ের। তারা কম শুল্কে ব্যবসা করতে পারত। কিন্তু ধীরে ধীরে তারা সেই সুযোগ কাজে লাগিয়ে নিজেরা বড় বণিক হয়ে উঠল। স্থানীয় ব্যবসায়ীরা ক্ষুব্ধ, নবাবরাও সন্দেহ করতে শুরু করল। এখন আসা যাক 1756 সালের কথা। এপ্রিল মাসে বাংলার নবাব হন সিরাজউদ্দৌলা। বয়স তখন মাত্র 23 বছর। তিনি নানা আলীবর্দী খানের মৃত্যুর পর সিংহাসনে বসেন। কিন্তু তরুণ বয়স, আদালতে আছে প্রতিদ্বন্দ্বী দল, চারপাশে শত্রু। এমন পরিস্থিতিতে দৃঢ়তা দেখানো খুব জরুরি ছিল সিরাজের জন্য। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার সবচেয়ে বড় মাথা ব্যথা। তারা শুধু ব্যবসা করছে না, নিজেদের কেল্লাও মজবুত করছে, অথচ নবাবের অনুমতি নেই। সিরাজ বললেন, থামাও এসব কাজ। কিন্তু কোম্পানি তার কথা শুনল না। তারা বলল, এটা ফরাসিদের আক্রমণ থেকে বাঁচার জন্য করছি। কিন্তু সিরাজের চোখে এটা ছিল সরাসরি তার কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা। এক বিদেশি বাণিজ্য সংস্থা তার রাজ্যের ভেতর সেনা ছাউনি তৈরি করছে, দেয়াল তুলছে, তাও আবার তার কথায় কান্না দিয়ে। এ বড় অপমান। সিরাজ বুঝলেন, শুধু কথায় চলবে না, তাকে কঠোর হতে হবে। তাই তিনি সিদ্ধান্ত নিলেন কলকাতা অভিমুখে সেনা পাঠাবেন। জুন মাসের মাঝামাঝি নবাব এক বিশাল সেনাবাহিনী তৈরি করলেন। সমসাময়িক বিবরণী অনুযায়ী সংখ্যা প্রায় 50,000। সঙ্গে আছে কামান, অস্ত্র, এমনকি শত শত হাতিও, যারা সরঞ্জাম ও রসদ বহন করছে। এই বিশাল বাহিনী যখন কলকাতার দিকে এগোতে থাকে, তখন ইংরেজদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কলকাতার মানুষজন ভয় পেয়ে যায়। কেল্লার ভেতরে আশ্রয় নেয় অনেকে, কিন্তু পরিস্থিতি খারাপের দিকে যায়। ফোর্ট উইলিয়ামের গভর্নর আর কয়েকজন বড় কর্মকর্তা পালিয়ে যান জাহাজে করে। কি অবস্থা! যে নেতৃত্ব দেওয়ার কথা তারাই আগে পালালেন। তাদের চলে যাওয়ার পর শহর হয়ে যায় অচল। নারী, শিশু, সাধারণ মানুষ কোনো মতে জাহাজে ওঠার চেষ্টা করে। যারা পারেনি তারা ফোর্ট উইলিয়ামের দিকে ছোটে। ফোর্ট উইলিয়ামের ভেতরে তখন কয়েকশো সৈন্য, বড়জোর 170 থেকে 180 জন ইংরেজ সৈন্য, আর কিছু ইউরোপীয় স্বেচ্ছাসেবক আর মিলিশিয়া। অন্যদিকে নবাবের সেনা কয়েক হাজার। তার ওপর কেল্লার অস্ত্র আর গান পাউডার নষ্ট। বহু বছর ধরে ঠিকমতো রক্ষণাবেক্ষণ না হওয়ায় গান পাউডার স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। কাননের গোলা বিকল। আর সবচেয়ে বড় কথা, নেতৃত্ব কে দেবে? গভর্নর তো পালিয়েছেন। বাকিরা মিলে ঠিক করেন দায়িত্ব নেবেন জন জেফানিয়া হলওয়েল নামের এক ব্যক্তি। তিনি পূর্বে সামরিক সার্জন ছিলেন, পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক কর্মকর্তা। তিনি রাজি হলেন, কিন্তু তাতে কি লাভ? তেমন সৈন্য নেই, গোলা বারুদ নেই, দেয়াল অসম্পূর্ণ। তার ওপর আবার কিছু ভারতীয় সৈন্য পালিয়ে গেছে নবাবের কাছে। এরই মধ্যে নবাবের বাহিনী ঘিরে ফেলল কলকাতা। শুরু হলো কামানের গোলাবর্ষণ। 20 জুন রবিবার বিকেলের দিকে হলওয়েল বুঝতে পারলেন আর রক্ষা নেই। লড়াই চালিয়ে গেলে সবাই মরবে। তাই তিনি সাদা পতাকা তুলে দিলেন, আত্মসমর্পণ করলেন। লড়াই থামল। নবাবের সৈন্যরা কেল্লা দখল করে নিল। ইংরেজ সৈন্য, কোম্পানির কর্মকর্তা আর যারা সেখানে আশ্রয় নিয়েছিল, তাদের সবাইকে বন্দী করা হলো। তাদের অস্ত্র কেড়ে নেওয়া হলো। বন্দীরা ধারণা করেছিল
হয়তো তাদের অন্য কোথাও নিয়ে যাওয়া হবে অথবা মুক্তির পণের ব্যবস্থা হবে। কিন্তু যা ঘটল তা ছিল ভয়াবহ। সন্ধে নামল, নবাবের সেনাপতিরা দেখলেন এত বন্দীকে রাখার জায়গা কোথায়। কেল্লার ভেতরে একটা ছোট্ট ঘর ছিল। এই ঘরটা আসলে শাস্তির কুঠুরি। সাধারণত 1-2 মাতাল সৈন্য বা ঝগনাটে লোককে সেখানে রাখা হতো। ঘরটার আকার মাত্র 14 ফুট বাই 18 ফুট, মানে একটা সাধারণ বেডরুমের চেয়ে কিছু বড় মাত্র। দেয়ালে 2টো ছোট জানালা, আর জানালায় মোটা লোহার শিক। বাইরে বারান্দা থাকায় বাতাস চলাচল প্রায় বন্ধ। গ্রীষ্মের কলকাতায়, তাও আবার জুন মাসে, যখন বৃষ্টি আসেনি, তখন ঘরটা ছিল অত্যন্ত গরম ও অস্বস্তিকর। সেদিন সন্ধ্যায় তাপমাত্রা ছিল প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের ওপর। কাছেই কেল্লার বিভিন্ন জায়গায় আগুন জ্বলছিল, লড়াইয়ের ধ্বংসাবশেষ। ধোঁয়া আর গরমে পরিবেশ আরও অসহনীয়। এই অবস্থায় বন্দীদের ওই ছোট্ট ঘরে ঢুকিয়ে দেওয়া হলো। হলওয়েলের লেখা বিবরণী অনুযায়ী মোট বন্দী ছিল 146 জন। রাত 8টার দিকে সৈন্যরা তাদের জোর করে ঘরের দিকে তাড়িয়ে যায়। অনেকে ভয়ে পিছনে ঠেলাঠেলি করছিল, সামনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা চলছিল। এত ভিড় যে একসময় দরজা বন্ধ করাই কষ্টকর হয়ে যায়। শেষ পর্যন্ত সেই ছোট্ট ঘরে 146 জন ঠাসা হয়ে গেল, যেখানে স্বাভাবিক স্থান মাত্র 2-3 জনের। প্রথম দিকে বন্দীরা ভেবেছিল এটা সাময়িক ব্যাপার, হয়তো কিছুক্ষণের মধ্যেই তাদের সরিয়ে নেওয়া হবে। কিন্তু সময় যত বাড়ল, পরিস্থিতি তত ভয়াবহ হতে থাকল। ঘর এতই ঠাসা যে কেউ নড়তেই পারছিল না। হলওয়েল নিজে লিখেছেন তার হাত পা নড়ানোর দায় হয়ে গিয়েছিল। ঘামে ভিজে গেল সবাই। কেউ কেউ কাপড় খুলে ফেলল একটু বাতাস পাবার আশায়, কিন্তু তাতে কাজ হলো না। তৃষ্ণা হলো ভয়ানক। শরীর থেকে পানি বেরিয়ে যাচ্ছে, অথচ পান করার ফোঁটা জল নেই। জানালা দুটোতে ভিড় লেগে গেল। সবাই বাতাসের জন্য ছুটল জানালার দিকে। ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি। দুর্বলরা পড়ে গেল, আর ওঠার জায়গা নেই। মড়ার ওপর মড়া পড়তে লাগল। কেউ কেউ পাহারাদার সৈন্যদের কাছে বিনতি করল, আমাদের বড় ঘরে নিয়ে যাও। এমনকি ঘুষও দেওয়া হলো, 1000 রুপি। একজন সৈন্য গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জানালো, কিন্তু কোনো লাভ হলো না। সিরাজ তখন ঘুমিয়ে পড়েছেন, আর কেউ তাকে জাগাতে চাইল না। বন্দীরা থাকবে যেখানে আছে। রাত 9টার দিকে কয়েকজন বন্দী অজ্ঞান হয়ে পড়ল, কেউ কেউ মারা গেল। তারপর চিৎকার শুরু হলো, পানি দাও। একজন দয়ালু পাহারাদার বাইরে থেকে একটু পানি এনে দিল জানালা দিয়ে। হলওয়েল নিজে টুপিতে করে পানি নেওয়ার চেষ্টা করলেন, কিন্তু এত মানুষ একসাথে লুফে নিতে গিয়ে অধিকাংশ পানি ছিটকে পড়ল মাটিতে। যারা সামান্য পেল তাদের তৃষ্ণা আরও বেড়ে গেল। রাত বাড়তে বাড়তে পরিস্থিতি পশুর মতো হয়ে গেল। জানালার কাছে যুদ্ধ চলছে, কে আগে বাতাস নেবে। যারা শক্তিশালী তারা টিকে থাকল, দুর্বলরা মারা গেল। একসময় জনাব বেইলি নামের এক ব্যক্তি চেষ্টা করলেন শৃঙ্খলা ফেরানোর। তিনি বললেন, আমরা সবাই একসাথে বসি, তারপর দাঁড়াই, এতে বাতাস সঞ্চালন হবে। কিন্তু ঘটল উল্টো। এত ভিড়ে একসাথে বসা আর দাঁড়ানো অসম্ভব। অনেকে পড়ে গেল আর উঠতে পারল না। সেই বিশৃঙ্খলায় আরও প্রাণ গেল। রাত 11টার পর মৃত্যু বেড়ে গেল ভয়াবহ আকারে। গরম, দম বন্ধ করা বাতাস, তৃষ্ণা আর আতঙ্ক সব মিলে মানুষ মরে যাচ্ছিল স্তূপ করে। একসময় চিৎকার থেমে গেল, ঘর নিস্তব্ধ হয়ে গেল। শুধু মাঝে মাঝে কাঁপা কাঁপা দম বোঝা যাচ্ছিল বাঁচিয়ে যাওয়া কয়েকজনের। 21শে জুন সকালে সিরাজ ঘুম থেকে উঠে নির্দেশ দিলেন বন্দীদের তার সামনে নিয়ে আসতে। সকাল 6টায় দরজা খোলা হলো। যা দেখল তাতে পাহারাদানরাও স্তম্ভিত। ঘর ভর্তি মরদেহ, কেউ শুয়ে, কেউ হেলান দিয়ে, কেউ কেউ দাঁড়িয়েই মারা গেছে, কারণ এত ভিড় যে পড়ে যাওয়ার জায়গা ছিল না। জীবিত বন্দীরা কষ্ট করে বেরিয়ে এলো। হলওয়েল লিখেছেন, মরদেহের ভিড় ঠেলে বেরোতে তার প্রায় 20 মিনিট লেগেছিল। বেরিয়ে মোট বেঁচেছিলেন 23 জন, অর্থাৎ 146 জনের মধ্যে 123 জন সেই রাতে মারা গিয়েছিলেন। মৃতদের দেহগুলো তখন টেনে বাইরে ফেলা হলো, কাউকে কাউকে পাশের খাতে ফেলে দেওয়া হলো। জীবিতদের সিরাজের কাছে নিয়ে যাওয়া হলো। হলওয়েল দাবি করেছেন, সিরাজ যখন ঘটনা শুনলেন তিনি খুব একটা দুঃখ প্রকাশ করেননি। তবে ইতিহাসবিদদের একাংশ মনে করেন সিরাজ সত্যিই জানতেন কি ঘটছে। সে রাতে তিনি ঘুমিয়েছিলেন, তার কর্মকর্তারা কিছুই করেননি। এর পরের কাহিনী আরও নাটকীয়। এই ঘটনার খবর যখন ইংল্যান্ডে পৌঁছল তখন সেখানে ঝড় ওঠে। ব্রিটিশ জনতা ক্ষোভে ফেটে পড়ে। সংবাদপত্রে বেরোয় ভয়াবহ বিবরণ। বলা হলো, বর্বর নবাব ইংরেজ বন্দীদের নির্মমভাবে হত্যা করেছে। এই ক্ষোভের জেরেই পরের বছরই রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইংরেজ সেনা বাংলায় ফিরে আসে। পলাশির যুদ্ধে সিরাজ পরাজিত হন। বাংলার ইতিহাস বদলে যায়।
কিন্তু প্রশ্ন হলো, ব্ল্যাক হোলের ঘটনা কি সত্যিই এত বড় ছিল নাকি বাড়াবাড়ি করা হয়েছে? পরে অনেক ঐতিহাসিক এই সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। 1950-এর দশকে এক গবেষণায় দেখা যায়, ঘরের আকার ও সেনা দলের রেকর্ড অনুযায়ী 146 জনের জায়গায় সম্ভবত 64 জন বন্দী ছিল। ফোর্ট উইলিয়ামের যে শৈলদের তালিকা মিলেছে তাতে নিখোঁজ সৈন্যের সংখ্যা মাত্র 43। তাহলে 123 জন মৃত কোথায় এলো? হলওয়েলের বিবরণে হয়তো সংখ্যার ব্যাপারে বাড়াবাড়ি আছে, কিন্তু এটাও সত্যি যে একটি ছোট ঘরে অনেক মানুষ ঠাসা ছিল, গরমে আর বাতাসের অভাবে বহু মানুষ মারা গিয়েছিল। ঘটনাটি ঘটেছিল এ নিয়ে সন্দেহ নেই, কিন্তু তার মাত্রা নিয়ে প্রশ্ন থেকে গেছে। তবুও ব্রিটিশদের মনে এ ঘটনা দারুণভাবে দাগ কাটে। কলকাতায় স্মৃতিসৌধ তৈরি করা হয় মৃতদের সম্মানে, পুরনো ফোর্ট উইলিয়াম ভেঙে ফেলে নতুন কেল্লা তৈরি করা হয়, আর ব্ল্যাক হোলের সেই ঘরটি ইতিহাসের পাতায় হারিয়ে যায়। কিন্তু গল্পটি রয়ে যায় সতর্ক বার্তা হয়ে, কিভাবে বিদ্বেষ, অবিশ্বাস আর অন্ধ শাসনের ফলাফল ভয়াবহ হতে পারে তার এক উদাহরণ হয়ে। আজকের এই পর্ব শেষ করছি এখানেই। ইতিহাসের এমন অনেক অন্ধকার গল্প আছে যা জানা জরুরি। সেমিনারে আমরা সেসব নিয়েই কথা বলবো। যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটন টিপে দেবেন যেন নতুন ভিডিওর খবর সবার আগে পেয়ে যান। আর হ্যাঁ, আপনার যদি ইতিহাসের কোনো ঘটনা নিয়ে ভিডিও দেখতে চান তবে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজ এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইতিহাস ভুলবেন না, কিন্তু তার পুনরাবৃত্তি যেন না ঘটে সেদিকে সতর্ক থাকবেন।